Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প পত্র লেখার বাবা, কাহিনী সতীনাথ ভাদুড়ী। শুরু করছি আজকের গল্প সতীনাথ ভাদুড়ীর কাহিনী পত্র লেখার বাবা। দোলগোবিন্দবাবুর বাড়ির আড্ডায় চেঁচামেচি নেই, হইচইও নেই, কথা কাটাকাটিও নেই। কথাবার্তাগুলো হয় থেমে থেমে, অতি সংক্ষেপে। একটু একজন বলে, বাকিটা সবাই বুঝে নেয়। রুচির মিলের জন্যই ৩-৪ জন প্রৌঢ় ভদ্রলোকের এই আড্ডাটা এখনো টিকে আছে। রাস্তার ওদিককার বাড়িতে সেতার বাজানো আরম্ভ হলো। এই শুরু হলো। হ্যাঁ, দোলগোবিন্দবাবু বললেন, যেতে দাও যেতে দাও, কি দরকার ওসব কথায়। ওই বাড়ির কর্তা নতুন বিয়ে করেছেন। তার প্রথম পক্ষের স্ত্রীর ছেলেরা বড় হয়ে গেছে। তাদের বন্ধু বান্ধবেরা ওই বাড়িতে প্রত্যহ সন্ধ্যায় গানের আসর বসায়। এই জিনিস আবার এদের চোখে খুবই খারাপ লাগে। সেইটা আবার ওরা এইরকমভাবে 3টি বাক্যে প্রকাশ করেন। সবাই আবার নীরব হয়ে গেল, যতক্ষণ না আরেকটি নতুন বিষয়ের ওপর কথা ওঠে। নীরবতা ভাঙল সাইকেলের ঘন্টার শব্দ শুনে। এই ন্যাপলা আসছে। হ্যাঁ, দোলগোবিন্দবাবুর মুখ চোখে একটু উৎকণ্ঠা প্রকাশ পেল। এবারের কাছাকাছি এসেও সাইকেলের ঘন্টা বাজাবেই বাজাবে। হ্যাঁ, ঠিকই নেপাল এসেছে। সাইকেলখানাকে দেয়ালে ঠেস দিয়ে রেখে নেপাল ঢুকে গেল একেবারে বাড়ির ভেতরে। বেরিয়ে এলো খবরের কাগজখানাকে হাতে নিয়ে। কাগজে কোনো খবর টবর আছে নাকি? হ্যাঁ নেপলা, তাই দেখছি। গভীর মনোযোগে নেপাল খবরের কাগজ পড়ছে দেখে সকলে অবাক হয়ে গেল। ব্যাপার কি? দোলগোবিন্দবাবু কিন্তু একবারও নেপালের দিকে তাকাননি। আবার মিনিট 2 সকলে চুপচাপ। রাস্তার দিক থেকে টর্চের আলো পড়ল, কারা যেন আসছে। ও আবার কারা? অনুপ আর পত্রলেখাই হবে বোধহয়। পত্রলেখা বাড়িতে ছিল না, তাই বলো। মদনবাবুর বেফাস কথাটাকে সামলে নিলেন, তারপরে বললেন, তাই আর চা পাওয়া যায়নি এখনো। এত রাত করে গিয়েছিল কোথায়? আরে নীলমণি বাবুর বাড়িতে আটকৌড়ে ছিল যে, ওর মেয়ের ছেলে হয়েছে জানো না? নীলমণিবাবুর বাড়ির চাকর পত্রলেখাদের পৌঁছে দিতে এসেছে। হাতের ধামিতে আটকৌড়ের মুড়ি, মুড়কি আর জিলিপিও রয়েছে। আটকৌরের খুব ঘটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, অনুপ দেখালো তার হাফ প্যান্টের 2 পকেটেই মুড়ি, কড়াই ভাজার ভরা। হ্যাঁ হ্যাঁ, তোরই তো ছিল আসল নেমন্তন্ন। দিদি তো পেটুকের মতো তোরই পিছন পিছন গিয়েছে। সে আর বলতে হয় না, আমাকে ডাকতে এসেছে তবে গিয়েছি, নইলে আমার দায় পড়েছিল। জিজ্ঞাসা করুন বাবাকে। তোকে ডাকতে এসেছিল? সেও ভাইয়ের খাতিরে, নইলে আটকৌরের কুলো পেটাবার জন্য মেয়েদের আবার ডাকে নাকি? আচ্ছা বেশ, আমিই পেটুক, হলো তো? এই রে, পত্রলেখা চটেছে। আরে তোকে চটালে কি আমাদের চলে? এই দেখ না, তুই আর ছিলি না,
তাই আমরা এখনো চা পাইনি। পত্রলেখা বাড়ির ভিতরে ঢুকে গেল হাসতে হাসতে। এই সেদিনই বিয়ে হলো না নীলমণিবাবুর মেয়ের? নেপাল কাছেই রয়েছে। ছেলে মানুষদের সম্মুখে এসব কথা যত না বলা যায় ততই ভালো। তবে হ্যাঁ, নেপাল কিন্তু এখন আর ছেলে মানুষ নেই। এই মাস থেকে আবার কালেক্টরিতে কপিস্টের কাজ পেয়েছে। চাকরি বাকরিতে ঢুকলেই ছোটরা বড়দের সঙ্গে সমান অধিকার পায়। তবুও প্রথম প্রথম একটু তো বাধেই। কাল প্রথম দোলগোবিন্দবাবু নেপালকে একটা গোপন কাজের ভার দিয়ে তার বড় হবার অধিকারকে সুনিশ্চিত স্বীকৃতি দিয়েছেন। সে খবর আড্ডার অন্য বন্ধুদের জানা নেই, তাই তাঁরা গলার স্বর একটু নামিয়েই কথা বলছেন। কিছুক্ষণ সকলে আবার চুপচাপ। নেপাল গভীর মনোযোগের সঙ্গে খবরের কাগজ পড়ছে। শ্রাবণ মাস, আর আজকে হলো এ মাসের 23। হ্যাঁ, আঙুলের করগোনা শেষ হলে দোলগোবিন্দবাবু বললেন, যাগে যেতে দাও, তাও সব কথা বাদ দাও। সকলেই দোলগোবিন্দবাবুর এই স্বভাবের কথা ভালো মতোই জানেন। পরক উৎসাহ শুনবার আগ্রহ আমার বোধহয় দলের মধ্যে সবচেয়ে বেশি। শ্বাসটুকু নিয়ে ছিবড়েটাকে যথাসময়ে বাদ দিতে একমাত্র আমিই জানি। তাই আসল কথাটা শোনা হয়ে গেলে আরে থাক থাক, কি দরকার আমাদের এইসব পরের কথার মধ্যে থাকবার। তার এই বারণ কেউ ধর্তব্যের মধ্যেই আনে না। তবু এই কম কথার আড্ডাটা আপন নিয়মে কিছুক্ষণের জন্য কিন্তু নীরব হয়ে যায়। ভিতর থেকে পত্রলেখা সকলের জন্য 8 কৌড়ের মুড়ি কড়াই ভাজা নিয়ে এলো। এই দেখুন কাকা, কে পেটুক, আমি না আপনারা? আরে তোকে কি কখনো পেটুক বলতে পারি? তাহলে তো আমাদের চাই দিবি না আজ। চা ঢালছে, এই এনে দিলাম বলে। নেপালদা, তুমি হুট করে চলে যাও না যেন রাগ করে। তোমার মুড়ি নিয়ে আসছি। হাত তো আমার মোটে দুখানা, একসঙ্গে কতগুলো বাটি আনবো বলো? পত্রলেখা, হ্যাঁ হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা আনিস তো মা, আসবার সময়। আচ্ছা কাকা। তার বন্ধুরা কেমন অনায়াসে মেয়েদের মা বলে সম্বোধন করেন সেটাই দেখছিলেন দোলগোবিন্দবাবু। দেখে দোলগোবিন্দবাবু অবাক হয়ে যান। সত্যি আমি তো চেষ্টা করিও পারি না, কেমন বাঁধো বাঁধো ঠেকে, একটু বাড়াবাড়িও মনে হয়। পত্রলেখার নামটা যা বড়, অনেক সময় যেন মনে পড়তেও চায় না। মামা বলে ডাকতে পারলে খুব সুবিধা ছিল। পত্রলেখার অন্য কোনো ডাক নাম দেবার উপায় নেই। স্ত্রীর আবার কড়া হুকুম, মেয়েকে পত্রলেখা বলেই ডাকতে হবে। পত্রলেখা নামটায় দোলগোবিন্দবাবুর প্রথম থেকেই আপত্তি। বলেছিলেন, যদি লেখা দেওয়া নামই রাখতে হয় তবে সুলেখা বা চিত্রলেখা রাখা না কেন? কিন্তু স্ত্রীর কাছে কি আমার কোনো কথাই খাটে? যে কথা একবার মুখ থেকে বার হবে তার আর নড়চড় হবার জোর নেই। পাড়ার মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি। আর যার নিজের নাম দোলগোবিন্দ, তার কি পত্রলেখা নামটাকে বড় বলবার মুখ আছে? কথার খই ফুটতে ফুটতে পত্রলেখা চা দিয়ে গেল। নাও, এবার তুমি পড়তে বসো গে যাও মা। হ্যাঁ, পত্রলেখা, ও কি হে নেপাল, তুমি যে একগাল মুড়ির সঙ্গে এক চুমুক করে চা খাচ্ছ, মুড়ির মুচমুচে ভাবটা দিয়ে নষ্ট করে দিলে ভাই। আমার তাই ভাল লাগে। হ্যাঁ, আপরুচিতে খানা। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন পাড়ার ইউনিভার্সাল মাসিমা। এর জিভের ধার আছে। তার কোনো খবর ইনি 11টার সময় যদি শোনেন, সেই খবর 11:10 মধ্যেই পাড়ার সব বাড়িতে অবধারিত পৌঁছে যাবে।
এই রকম একটা খ্যাতি এই মাসিমার আছে এখানে। তা কিসের গল্প হচ্ছে ছেলেদের? ও, আপনি এখানে ছিলেন? হচ্ছে এইসব হাবিজাবি কথা। আচ্ছা, চা দিয়ে ভিজিয়ে নিলে মুড়ির চিড়ে ভাজার মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায় না? ঠিক নেই তো আবার মুড়ি খাওয়া। সাত সকাল গিয়ে এককালে ঠেকেছে আমার এখন। তবে যে কালে খেতে তখন মুড়ির সঙ্গে শশা খেতে আমার ভালোই লাগতো। মুড়ির মুড়মুড়ে ভাবটা শশার জন্য নষ্ট হয়ে যেত বলে তো বোধ হয় না। ও, তাহলে দেখছি নেপালেরই জিত। হ্যাঁ হ্যাঁ, ওরই জয় জয়কার আজকাল। শুনতে পাচ্ছি তো তাই। আচ্ছা, আমি এখন চলি। ও, বড় তাড়াতাড়ি চললেন যে। এসেছি কি এখন? জব সন্ধ্যা আমার এখনো বাকি। আরে দাঁড়ান দাঁড়ান, এই অন্ধকারে একা যাবেন কি? নেপালের চা খাওয়া প্রায় শেষ হলো বলে ও পৌঁছে দিয়ে আসুক আপনাকে। না 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 না, ও এখন অনেকক্ষণ ধরে একটু একটু করে চা খাবে। কি বলিস নেপাল? আমার আবার কোথাও যাওয়ার জন্য লোক লাগে নাকি? কাশী বৃন্দাবন সেরে এলাম একা। এই পাড়া থেকে ও পাড়া যেতে লোক লাগবে সঙ্গে? না না না, তাও নেপাল সঙ্গে যাক। ও বেচারা এসেছে খবরে কাগজ পড়তে, তোমরা ওকে জোর করে পাঠাবে এই ফোকলা দিদিমার সঙ্গে? ও, কাগজ পড়া শেষ, এখন এমনি নাড়াচাড়া করছেন? হ্যাঁ হ্যাঁ, রিভাইজ করছি। ইংরেজি করে আবার কি বলা হলো বাছা? এসব আমি আবার বুঝি নাকি? ওইসব বুঝবে পত্র লেখার মতন আজকালকার ইংরেজি পড়া মেয়েরা। আচ্ছা, আমি চলি। নেপাল, তুমি খবরের কাগজ পড়ো। পড়া না হয়ে থাকে কাগজখানা বাড়িতে নিয়েই যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। এতক্ষণে নেপাল কথা বলল, আর তো চুপ করে থাকা চলে না। আমার কাগজ পড়া হয়ে গেছে, চলুন আপনাকে পৌঁছে দিই। দাঁড়ান দাঁড়ান মাসিমা, একটা কথা। নীলমণিদার নাতি দেখতে গিয়েছিলেন তো, কেমন হয়েছে? আরে টিপি পড়ো ছড়ো ছেলে। আরে থাক 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 থাক, যেতে দাও যেতে দাও। দরকার কি ওসব পরের বাড়ির কথায়? নেপাল খবরের কাগজখানা সযত্নে ভাঁজ করছে। বাড়ির ভিতর থেকে দোল গোবিন্দবাবুর স্ত্রীর চিৎকার শোনা গেল। চেঁচিয়ে চেঁচিয়ে পত্র লেখা। অঙ্ক টঙ্ক এখন নয় কিন্তু, এসব চালাকি আমি ঢের বুঝি, বুঝলি? এতক্ষণে শক্ত পাল্লায় পড়েছে পত্র লেখা। হ্যাঁ, পত্রলেখা জোরে জোরে ইতিহাস পড়া আরম্ভ করেছে। বাপের নাম ঢোল গোবিন্দ, মায়ের নাম খেদি, মেয়ের নাম হলো কিনা পত্রলেখা। সে বলছি না। নেপাল, আর কেন? চলো এবার আমরা যাই। তোর দরকার থাকে তো আবার না হে ফিরে আসিস এখানে। আমাকে পৌঁছে দিয়ে আয় বাপ। হ্যাঁ হ্যাঁ। না না না, আমি আর আসবো না, এই দিক দিয়ে বাড়ি চলে যাব। বেশ জোরের সঙ্গে বলল নেপাল কথাগুলো। বোঝা গেল যে এতক্ষণে নেপাল সত্যি সত্যি মত স্থির করে ফেলেছে। অতি তাচ্ছিলের সঙ্গে খবরের কাগজখানা দোলগোবিন্দবাবুর হাতে দিয়ে নেপাল বারান্দা থেকে নেমে গেল। দোলগোবিন্দবাবুও নিষ্প্রিয়ভাবে বাঁ হাত বাড়িয়ে অকিঞ্চিৎকর এই জিনিসটাকে নিয়ে নিলেন। তিনি বুঝে গিয়েছেন। আচ্ছা, কাগজখানা বাড়ির ভিতর না রেখে নেপাল আমার হাতে দিল কেন? বুদ্ধিমান ছেলে নেপাল। চল চল চল, পায়ে ভীষণ ব্যথা ওরে বাবা রে। ও কতক্ষণে বাড়ি পৌঁছাবো রে? ও ফাঁকো কখন যাব? কারো মুখে আবার একটাও কথা নেই। মাসিমার গলার স্বরও ক্রমে ক্ষীণ হয়ে গেল, তারপর আর শোনাই গেল না। নির্বাক আড্ডায় একজন পা দোলাচ্ছেন, একজন আঙুলের কর গুনছেন, একজন আঙুল মটকাচ্ছেন। এ সবই প্রত্যাশিত আচরণ, হিসাব করবার সময়ের।
গুণে হিসাব করে একটা সঠিক তারিখ বার করবার গুরুদায়িত্ব এখন এই সব বন্ধুদের মাথায়। নীলমণিবাবুর মেয়ের বিয়ের তারিখটা নিয়ে মাথা না ঘামিয়ে আর এখন তো এদের কোনো উপায় নেই। চুপ করে আছেন বলে এরা যে সময় নষ্ট করছেন সেটা ভাববেন না কিন্তু। সেটা ছিল 19শে আগস্ট, ঠিক মনে পড়েছে। তারিখের হিসাব মদনবাবুর সব সময় নির্ভুল, সেই জন্য কেউই তার কথার প্রতিবাদ করল না। যেতে দাও সব কথা, থাক। হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে বেশি কথা খরচ করতে কেউই রাজি নয়। বহুক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। দোলগোবিন্দবাবু নেপালের দেওয়া খবরের কাগজখানা হাত থেকে কিন্তু এখনো নামাননি। রোলারের মতো গোল করে পাকিয়ে নিয়েছেন কাগজখানাকে। মনের কথা সঙ্গে সঙ্গে মুখে না প্রকাশ পেয়ে যায়, এই সংযম আবার এদের প্রত্যেকেরই আছে। নীলমণিবাবুর মেয়ের বিয়ের সঠিক তারিখটা খুঁজে বার করবার মধ্যে অঙ্কর উত্তর মেলবার তৃপ্তি নেই। ওটা শুধু কৌতূহল জাগৃত করবার প্রথম ধাপ। তার পরের প্রশ্ন এবং উত্তরটাই যে আসল, সেইটা আসছে, এইবার আসছে। এই নিস্তব্ধতার মধ্যে একটা অতি সংক্ষিপ্ত সার কথা খুঁজবার পালা এখনো চলছে। কার মুখ থেকে সেই কথার নির্যাসটা বার হবে প্রথম, তার কিন্তু এখনো ঠিক নেই। কিন্তু ব্যাপারটা ঘটল একেবারে অন্যরকম। অতি পরিচিত ভঙ্গিতে দোলগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, কটা বাজলো? অবাক হয়ে এ ওর মুখ চাওয়াচাই করছে। ব্যাপার কি, সবে আজকের আড্ডাটা জমে আসছিল। বন্ধুরা জানে যে এই প্রশ্ন দোলগোবিন্দবাবুর নোটিশ আড্ডা ভাঙবার। রাত 8:30 পর্যন্তই এই আড্ডার মেয়াদ। দোলগোবিন্দবাবুর স্ত্রীর হুকুম। স্ত্রীর কথা না শুনে চলার সাহস তো আমার আবার নেই। শাসন বেশ করা। পত্রলেখার পড়াশোনায় অবশ্য একটু মন কম। তার লেখাপড়া একটু দেখাশোনা না করলে গিন্নি বেশ রাগারাগি করেন। অঙ্ক না হয় তোমার মাথায় ঢোকে না, অন্য বিষয়গুলো তো পড়াতে পারো। আর কিছু না হোক বানান টানানগুলো তো একটু দেখিয়ে দিতে পারো। নাও যদি পড়াও, কাছাকাছি একটু বসে থাকলেও তো মেয়েটা নোবেল নাটক না পড়ে পড়ার বইটা নিয়ে একটু নাড়াচাড়া করে। মেয়েকে ঢুলতে দেখলে চোখে জলের ঝাপটাও তো দিয়ে আসতে বলতে পারো। আমি তো থাকি সেই রান্নাঘরে। উফ, কিছুই কি তুমি পারো না? আরে এইসব মুখ ঝামটার ভয়েই তো 8:30টার সময় আড্ডা ভাঙতে হয় প্রতিদিন। খাওয়া সেই রাত্রি 10টায়, তার আগে কিছুতেই না, মরে গেলেও না। এই হচ্ছে পত্রলেখার মায়ের ব্যবস্থা। হ্যাঁ, আজকে যেন 8:30 বড় তাড়াতাড়ি বেজে গেল। অবশ্য আমাদের কারো কাছেই ঘড়ি নেই, তবে একটা আন্দাজ আছে তো সব জিনিসের। দোলগোবিন্দবাবু যেন একটু উসখুস করছেন। এই জিনিস বন্ধুদের নজর এড়ায় না। কেন? মেয়ের পরীক্ষার সময় এখন তো নয়। কোনো কথা না বলে বন্ধুরা উঠলেন। যাবার আগে দোলগোবিন্দবাবুর মুখ চোখ আর একবার ভালো করে দেখে গেলেন। হ্যাঁ, শুধু এই কথাটা জুতো পরবার সময় একজনের মুখ থেকে অজান্তেই বের হয়ে গেল। এতক্ষণে দোলগোবিন্দবাবু নিশ্চিন্ত হয়ে হাতের খবরের কাগজখানা খুলবার সময় পেলেন। ঠিকই আন্দাজ করেছিলাম। ছেলেটার বুদ্ধি আছে, পারবে, এ ছেলে পারবে। কোনো কাজের দায়িত্ব দিয়ে বিশ্বাস করা যায় এসব ছেলেকে একদম নিশ্চিন্তে। এদের হাতে রাখতে পারলে কিন্তু লাভ আছে। খবরের কাগজের ভিতর টাইপ করা চিঠি আর একখানা খামের ঠিকানাটাও টাইপ করে লেখা। এত তাড়াতাড়ির মধ্যেও ছেলেটার মাথায় কিন্তু বুদ্ধি খেলেছে খুব।
টাইপ করবার জন্য কাল রাত্রিতে নিজের লেখা খসড়াটা দিয়েছিলেন নেপালের কাছে। নেপাল ফৌজদারি আদালতে কপিস্টের পদে বহাল হয়েছে নতুন। তার কাছে সব কথা খুলে বলেছিলেন দোল গোবিন্দবাবু। প্রথমে বুঝতে পারেনি নেপাল ব্যাপারটা। দশের উপকার, অপ্রিয় কর্তব্য ইত্যাদি কথাগুলো দোল গোবিন্দবাবুর মতো অল্প কথার মানুষের মুখে শুনে প্রথমটায় নেপাল একেবারে ভেবাচাকা খেয়ে গেছিল। তার ওপর আবার ফিস করে বলা তো, ও তো কিছুই বুঝতে পারছিল না। পর মুহূর্তে জলের মতো পরিষ্কার হয়ে গেল আগাগোড়া জিনিসটা। গলা নামিয়ে নেপাল বলল, এই আর একটা শক্ত কি কাজ কাকাবাবু, কিচ্ছু ভাববেন না। মেশিন বাড়িতে নিয়ে আসতে পারে যদি দরকার পড়ে তো। যখন যা দরকার লাগবে বলবেন কাকাবাবু। আরে না 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 না, আমার নিজের আবার দরকার কি? পাবলিকের উপকার করার জন্যই তো এই কাজ করা। সেই তো বটেই। এই হয়েছিল কালকের কথা। নেপাল পত্রলেখার বাবার আস্থাভাজন হতে পারবার সুযোগ পেয়ে কৃতার্থ হয়ে গেছিল। উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের সম্বন্ধে বেনামি চিঠি হাতে না লিখে টাইপ করে পাঠানোই সব দিক থেকে বিবেচনা করে যুক্ত মনে হয় আমার। নিজের অফিসের মেশিনে টাইপ করা তো নিরাপদ নয়, তাই তো নেপালের সাহায্য নেবার দরকার হয়েছিল। বেনামি চিঠি পাঠানো দোল গোবিন্দবাবুর পক্ষে নতুন না, এ তাঁর দীর্ঘকালের অভ্যস্ত বিলাস। স্ত্রী পুরুষ নির্বিচারে কত বেনামি চিঠি যে তিনি আজ পর্যন্ত লিখেছেন তারই অত্যা নেই। তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করেন যে তাঁর এই কাজ সমাজের কল্যাণার্থে, কিন্তু মনে মনে জানেন কেন তিনি এগুলি লেখেন। এর মধ্যে তিনি একটা অদ্ভুত আনন্দ পান, দুর্বার এর আকর্ষণ। পরকুৎসা করবার বা শোনবার রসটা মিষ্টি সন্দেহ নেই, কিন্তু এর তুলনায় পানসে। এটাকে শুধু আড়াল থেকে খুনসুটি করে মজা উপভোগ করা ভাবলে ভুল হবে। এ হচ্ছে ক্ষমতা সচেতন মেঘনাদের মেঘের আড়াল থেকে নিজের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা। শিকারের ওপর বেনামি চিঠির প্রতিক্রিয়ার কথাটা কল্পনা করেই সবচেয়ে বেশি আনন্দ পান দোল গোবিন্দবাবু। সেটা নিজের চোখে দেখতে পেলে তো কথাই নেই। এই ঘন রসের নেশা তার একদিনে গড়ে ওঠেনি, ধাপে ধাপে এগিয়েছেন তিনি। নিরাপত্তার দিকে চিরকাল তাঁর দৃষ্টি সজাগ। তাঁর বেনামি চিঠি দেবার কোনো কথাই কোনো বন্ধুরাই জানেন না। কারো সঙ্গে তিনি কখনো আলোচনাই করেননি এসব কথা, কাউকে বিশ্বাসই যে করেন না উনি। ওসব বিষয়ে কখনো কোনো কথা উঠলে তিনি চিরকাল একটা নির্লিপ্ত উদাসীনতার ভাব দেখাতে অভ্যস্ত। জানেন একমাত্র শুধু তাঁর স্ত্রী, তাও সবটা নয়, কিছু কিছু। যত লুকিয়েই নেশা করো না কেন, স্ত্রীর কাছে কোনো না কোনো সময় সেটা ধরা পড়তে বাধ্য। চাবি দেওয়া দেরাজের মধ্যে চিঠি লিখবার সরঞ্জাম আর ডাক টিকিটের প্রাচুর্য দেখেই তাঁর স্ত্রীর মতো বুদ্ধিমতী মহিলা হয়তো অন্য একটা মন গড়া মানে করে নিতে পারেন। তাই দোল গোবিন্দবাবু তাঁর সমাজসেবার নিজস্ব ধারার কথাটা স্ত্রীকে জানিয়ে দলে টানতে চেষ্টা করেছিলেন। সে অনেক দিনের কথা হলো। বেনামি চিঠিও আবার নানা রকমের আছে তো। দরকার পড়েছিল সেদিন একখানা মেয়ে মানুষের হাতে লেখা বেনামি চিঠির। উদ্দেশ্য ব্যক্ত করে স্ত্রীকে বলতেই দেখা গেল যে এ বিষয়ে তার উৎসাহ ও তৎপরতা প্রচুর। স্ত্রী একবার জিজ্ঞাসাও করেননি যে এ কাজে কোনো বিপদ আছে নাকি নেই। সম্মতি জ্ঞাপক মৃদু আপত্তি জানিয়েছিলেন বটে তাঁর স্ত্রী। পরার্থে গভীর অভিনিবেশের সঙ্গে স্বামীর দেওয়া ডিকটেশনও লিখতে শুরু করেছিলেন। লেখা শেষ হলে স্ত্রী রসিকতা করে বলেছিলেন, পাড়ার মধ্যে হয়েছিল বিয়ে আমাদের, বরের চিঠিও কোনো দিন পাইনি।
পরকে চিঠি লেখবার সুযোগও কোনোদিন হয়নি। চিঠি লেখার পাঠটাই আমার নেই। যাক, ফাঁকি দিয়ে সুযোগ পেয়ে গেলাম জীবনে প্রেমপত্র লিখবার। যাক, এখন দোলগোবিন্দবাবুর হাতে অনেক কাজ। উচ্চপদস্থ সরকারি কর্মচারী সংক্রান্ত টাইপ করা চিঠিখানা দেখে শুনে এখনই ঠিকঠাক করে রাখতে হবে, নইলে ভোরে উঠে মাইল চারেক দূরের ডাকবাক্সে চিঠিখানা ফেলে আসতে পারবেন কি করে? এ পাড়ার পোস্ট অফিসের ছাপ চিঠিখানার উপর কোনো মতেই পড়তে দেওয়া উচিত নয়, সেটা জানেন দোলগোবিন্দবাবু। আবার একটা নতুন কাজ হাতে এসে পড়ল হঠাৎ আজকে সন্ধ্যার ওই আড্ডার গল্প থেকে। ওই নীলমণিবাবুর মেয়ের কেসটা এরকমই হয়। কোন দিক থেকে যে কখন কাজের বোঝা মাথায় এসে পড়ে তার কি কোনো ঠিক আছে? আর যখন আসে তখন যেন অনেকগুলো একসঙ্গে হুড়মুড় করে এসে পড়ে। আমি চিরদিন দেখে এসেছি এসব। এখন নীলমণিবাবুর নামে একখানা বেনামি চিঠি তো ছাড়তেই হয়। নতুন জামাইয়ের কাছে কিন্তু এখন নয়, সেসব পরে হবে দরকার বুঝলে, একটা সতর্কবাণীর মধ্যে দিয়ে। এখন শুধু নীলমণিবাবুকে দিতে হবে একটা অস্পষ্ট ইঙ্গিত। প্রথম চিঠিতে বোধহয় তার চেয়ে বেশি দেবার প্রয়োজন হবে না। একসঙ্গে বেশি না, নিংড়ে নিংড়ে একটু একটু করে এসব আনন্দের রস নিতে হয়। আর ওই কোণঠাসা প্রাণীটা এখন শুধু নীলমণিবাবুকে দিতে হবে একটা অস্পষ্ট ইঙ্গিত। এই জামাইয়ের চিঠিখানাও এখনই দিয়ে দিলে কেমন হয়? কিন্তু কিন্তু ঠিকানা যে জানা নেই। এই মদনবাবুর আবার এসব মুখস্থ, ও কথায় কথায় জেনে নিলেই হতো আজ। বড় ভুল হয়ে গিয়েছে। দোলগোবিন্দবাবু উঠলেন ঘরের ভিতরে যাবার জন্য। পত্রলেখা ছুটে আসছিল এই দিক থেকেই, হাতে বই নিয়ে। নেপালদা, 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 এ কি নেপালদা চলে গিয়েছে? আরে হ্যাঁ, সে তো ওই মাসিমার সঙ্গেই গেল। এই কেন রে? আরে লাইব্রেরির বইখানা তো আজ ফেরত দেবে বলেছিল। নেপালি নিয়মিত লাইব্রেরি থেকে বই এনে দেয় এই বাড়িতে। যাকে যাক, কালকে ফেরত দিলেও হবে। এই ওই বইখানা দে তো একবার। এ বই তোমার পড়া, বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী। আরে না, সেজন্য চাচ্ছি না। বইখানা বেশ লম্বা সাইজের আছে, দু চারখানা ওই অফিসে চিঠি লিখতে হবে। ওই বইখানার উপর কাগজ রেখে লিখবার বেশ সুবিধা আছে কিন্তু। দাঁড়াও, আমি বড় প্যাটখানা এনে দিচ্ছি। আরে না না, এতেই হবে। এই তুই শিগগির পড়তে বসগে যা, নইলে তোর মা এখনই আবার বকাবকি শুরু করবে। চেঁচিয়ে চেঁচিয়ে পড়বি কিন্তু, বুঝলি? আর তোর এই কলমটা একবার দিয়ে যাস তো। এসব কাজে আবার নিজের কলম ব্যবহার না করে অপরের কলম ব্যবহার করাই ভালো। পত্রলেখা কলমটা দিয়ে যাবার সময় একখানা লম্বা গোছের খাতাও নিয়ে আসে। লাইব্রেরির বই ছিঁড়ে ছুঁড়ে যাবে, তার চেয়ে খাতার উপরে কাগজ রেখে লেখাপড়া করো না। লাইব্রেরির বই ছিঁড়বে কেন? আরে আমি কি বইয়ের সঙ্গে কুস্তি করতে যাব? যা পড়তে বসকে যা। ও তুই দেখছি আজকেও বকুনি না খাইয়ে আর ছাড়বি না আমাকে। মেয়ে যেন একটু ক্ষুণ্ণ হয়ে চলে গেল। কথাগুলো বোধহয় একটু কড়া হয়ে গেছে। মেয়েকে তাও আমি কোনোদিনই বকতে পারিনি। শুধু মেয়েকে কেন, কাউকেই না। বকা চিৎকার করা এসব আমার আবার কোনো কালেই আসে না। চাবি দিয়ে তার প্রাইভেট দেরাজ খুলে তিনি লেখাপড়ার কাগজপত্র বার করলেন। একে তার স্ত্রী ঠাট্টা করে বলেন, কোনো ব্যাঙের দপ্তর খুলে বসা আর কি।
খাম, পোস্টকার্ড, টিকিট, কাগজ, বহু রকমের কালি, আরও অনেক দরকারি জিনিসের স্টক কিন্তু আমার কাছে থাকে। কখন কাজে লাগবে বলা তো যায় না। বেনামি চিঠি পাঠাবার দিনে ওসব আবার কেনা কিন্তু ঠিক নয়। নেপালের চিঠিখানা দোলগোবিন্দবাবু ভালো করে পড়লেন। 2-4টে বানানে ভুল করলেও মোটামুটি মন্দ টাইপ করেনি নেপাল। ভুলগুলো কালি দিয়ে কিন্তু সংশোধন করা ঠিক হবে না। কে জানে কিসে থেকে কি হয়। খামখানা থুতু দিয়ে আঁটবার সময় চোখের সামনে ভেসে উঠল সেই সরকারি কর্মচারীটির ছবি। অপ্রত্যাশিত আঘাতে কেমন করে ছটপট করে বেড়াবে, অথচ কাউকে কিচ্ছু বলতেও পারবে না। বাহ, এই কথা ভেবেই আনন্দ। লোকটার উপর লক্ষ্য রাখতে হবে। আয় পত্রলেখা, চেঁচিয়ে চেঁচিয়ে পড়, আমি যেন ঠিক শুনতে পাই। এইবার দোলগোবিন্দবাবু দ্বিতীয় চিঠিখানা লিখতে বসলেন। অপ্রতিহত তাঁর ক্ষমতা এখন। পুতুল নাচের সুতো তাঁর হাতে, যেমন ভাবে ইচ্ছা নাচাতে পারেন। আজকের হঠাৎ ঘাড়ে এসে পড়া দায়িত্ব সর্বাধুনিক কি না, তাই এইটাই আজকের আসল কাজ। দোলগোবিন্দবাবু একখানা খামের উপর খস খস করে বাঁ হাত দিয়ে নীলমণিবাবুর ঠিকানাটা আগে লিখে ফেললেন। অভ্যস্ত হাত। তারপর আরম্ভ হলো চিঠি লেখা। কলম হাতে ধরলে কখনোই কথার জন্য ভাবতে হয় না দোলগোবিন্দবাবুকে। কিন্তু আজ প্রথমেই আটকে গেল একটা বানানে। আরম্ভ করেছিলেন, আমরা ঘাস খেয়ে থাকি না, লোকের চোখে ধুলো ধুলো ধু ধু ধু। খটকা লাগলো ধুলোর বানানে। ধয়ে দীর্ঘ না ধয়ে হ্রস্ব, এইটা দেখবার জন্য পত্রলেখার কাছ থেকে বাংলা অভিধানখানা চাইতে দোলগোবিন্দবাবু একটু সংকোচ বোধ করলেন। লাইব্রেরির বইয়ের মলাটের ওপর ধুলো আর ধুলো, এই দুটো পাশাপাশি লিখে দেখলেন কোনটা ভালো দেখাচ্ছে, কিন্তু তার দুটোই সমান মনে হচ্ছে। যদি ধয়স্য ধুলো কথাটা পাওয়া যায় না ধয় দীর্ঘ ধুলো, এই কথা ভেবে বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলীর পাতা উল্টাতে আরম্ভ করলেন আরে আমাদের এই দোলগোবিন্দবাবু। বঙ্কিম চ্যাটুর্জি কি আর ধুলো ঠুলো নিয়ে কারবার করে? গোধূলি, ধুলি, ধুলিকণা, এইসব তো গোটা কয়েক পাওয়া গেল। কয়েক পৃষ্ঠার পর হাল ছেড়ে দিয়ে অন্যমনস্কভাবে বইখানা নাড়াচাড়া করতে লাগলেন দোলগোবিন্দবাবু। একখানা কাগজ বেরিয়ে এলো। কত দূর পর্যন্ত পড়া বোধহয় তারই চিহ্ন এটা। হয়তো দিয়েছিল লাইব্রেরির কোনো পাঠক এই কাগজখানাকে গুজে দিয়ে। কিন্তু এ কি, এটা পত্রলেখার হাতে লেখা না? চিঠিখানার নিচে কোনো নামই নেই, কাকে লেখা তারও কোনো উল্লেখ নেই ওর চিঠির ভেতরে। চিঠিখানা তাড়াতাড়িতে লেখা, মনে হয় খানিক আগেই লেখা হয়েছে। সন্ধ্যার সময় বাড়িতে থাকতে পারিনি। ছোট ভাইকে নিয়ে মায়ের হুকুমে আটকৌড়েতে যেতে হয়েছিল আমাকে। যেতে একটু ইচ্ছা ছিল না। রাগ করো না লক্ষ্মীটি। শেষের শব্দটার ভুল বানান এই মানসিক অবস্থাতেও আমার নজরে পড়ে। না না না, অসম্ভব। আবার পরে দেখলেন রাগে দোলগোবিন্দবাবুর সর্বশরীর রি রি করে উঠতে লাগলো নিজের এই মেয়ের কাজ দেখে। ইচ্ছে হয় ওই চুলের ঝুঁটি ধরে এখানে টেনে নিয়ে এসে মেয়ের এই আচরণের জবাবদিহি করি। চিৎকার করে মেয়েকে ডাকতে গিয়ে মনে হলো যেন হঠাৎ, কিন্তু কিন্তু মেয়ের নামটাই মনে পড়ছে না। কেমন সব
গুলিয়ে গেল। পরের মুহূর্তেই দোল গোবিন্দবাবু নামটা খুঁজে পেলেন। পত্রলেখাকে আজ পর্যন্ত কখনো বকিনি, মারধর বকুনি এসব তো আমার আসে না কোনো কালে। আবার ওসব হচ্ছে ওর মায়ের ডিপার্টমেন্ট। তাছাড়া মেয়ের কাছে কখনো কি ওসব নিয়ে কথা বলতে পারি? সব রাগ খেয়ে পড়ল ওই ভিজে বিড়াল নেপালটার উপর। ওটার উপর বিশ্বাস করে কি ভুলই না করেছি। মা বাপের বুঝি এসব জিনিস নজরেই পড়ে সবার শেষে। এতক্ষণে খেয়াল হলো যে আজ সন্ধ্যার আড্ডায় বন্ধুদের এই কথাগুলোর ইঙ্গিত এদিকেই ছিল। মাসিমা পর্যন্ত নেপালের এত মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ার উপর কটাক্ষ করতে ছাড়েননি। দেখা যাচ্ছে সকলেই জানেন, নিজেদের মধ্যে বলা বলি করেন, সকলে ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই খোঁটা দিচ্ছিলেন এই নিয়ে। অথচ আমি বুঝতে পারিনি সে সময়। এর আগে খুনাক্ষরে টেরও পাইনি যে ছি 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 ছি, ওই হতভাগাটাকে মেরে ঠান্ডা করতে হবে, ওর এ বাড়িতে আসা বন্ধ করতে হবে। করতে হবে তো আরো কত কি, ওসব তো আবার আসে না কোনো কালই। আচ্ছা, পৃথিবীর যত ঝঞ্ঝাট কি আমার উপরেই এসে পড়বে? এই বাঁদরটাই নিশ্চয়ই পত্রলেখাকে বইয়ের মধ্যে রেখে চিঠি পাঠানোর ফন্দিটা শিখিয়েছে। ও চালাকিটা আগে থেকে রপ্ত না থাকলে কখনো কি অত তাড়াতাড়িতে খবরের কাগজে ভাঁজের মধ্যে ভরে চিঠি চালান দেবার কথাটা কারো মাথায় খেলে? ধরে চাপকানো উচিত রাস্কেলটাকে। কিন্তু মারধর করলে নেপালটা আবার চোটে আমার বেনামি চিঠি দেবার অভ্যেসের কথা লোকের কাছে বলে বেড়াবে না তো? নিজের হাতের লেখা চিঠির খসড়াটাও যে সেই হতভাগাটার কাছেই থেকে গিয়েছে। কি জানি বাবা, কেমন যেন ভয় ভয় করে। কিন্তু কি করা উচিত এখন? অনেকক্ষণ ধরে দোল গোবিন্দবাবু চিন্তা করে দেখলেন বিষয়টাকে নানা দিক থেকে। যত ভাবেন তত মাথা গরম হয়ে ওঠে, কোনো কুল কিনারাই পাওয়া যায় না। শেষ পর্যন্ত পত্রলেখার বাবা তাঁর দেরাজের থেকে একটা পুরনো পেন হোল্ডার বার করলেন। কলমটায় নিব নেই, কলমের উল্টো দিকটা কালির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাঁ হাত দিয়ে তিনি লিখছেন নতুন একখানা চিঠি, বেনামি চিঠি, পত্রলেখার মায়ের কাছে। জীবনে স্ত্রীর কাছে তাঁর অর্থাৎ দোল গোবিন্দবাবুর এই প্রথম চিঠি লেখা। শুনছিলেন পত্রলেখার বাবা, কাহিনী সতীনাথ ভাদুড়ী। অংশগ্রহণে গল্প বিবরণী, পরিচালনা এবং সম্পাদনা সুস্মিতা, পত্রলেখা তানিশা, মা মাসিমা অদিতি, দোল গোবিন্দবাবু সঞ্জয়, মদনবাবু, মাধববাবু এবং অন্যান্য বন্ধু সুরেশ, নেপাল অর্জুন। মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।